প্রিয় দর্শক, এনটিভি নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারায় তারায় রচিততে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারাজ শারমিন আওলাদ। আধুনিক বাংলা গানের অসাধারণ সুরস্রষ্টা ও গণসঙ্গীতের অন্যতম পুরোধা সলিল চৌধুরী। সলিল চৌধুরীর জন্ম 1932 সালের 19 নভেম্বর ভারতে। আমাদের এই মাসের পুরোটা জুড়েই থাকছে সলিল চৌধুরীকে ঘিরে আয়োজন। আজকের অনুষ্ঠানে গান শোনাবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী মিতু কর্মকারকে। মিতু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। সলিল চৌধুরীর গান এবং জীবন প্রসঙ্গে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফকে। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আপনার সাথে কথা শুরু করবার আগে মিতুর কাছ থেকে একটা গান শুনে নিই। কোনটা দিয়ে শুরু করছেন মিতু? গানটির মূল শিল্পী হচ্ছে অরুন্ধতী হোম চৌধুরী। ধন্যবাদ মিতু। এই গানের পরিপ্রেক্ষিতে যদি চিন্তা করি এবং সলিল চৌধুরীর গানের আবির্ভাবের কথাই যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে বিভিন্ন ধরনের গান এবং সুরের যে বৈচিত্র্য, তার গানের মধ্যে আবির্ভাবের মানে এই গানটাও দেখেন যে একটা মনে হচ্ছে যে কোনো
প্রেমের বেদনা। তো সেটা এমন একটা যুগ যখন বেদনার সঙ্গে বিষ মিশে থাকে, বিষের সঙ্গে জ্বালা মিশে থাকে, এবং সেই জ্বালার সঙ্গে আবার যোগ হয়ে যায় যে ওই সময়ের যে ইতিহাসটা আমি যদি দেখি যে বিদ্রোহ, এবং এটা সেরকম যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হচ্ছে, শ্রমিক বিদ্রোহ হচ্ছে, গ্রামে তেভাগ আন্দোলন হচ্ছে, ওই সময়ের তীব্র প্রতিভাবান একজন শিল্পী হিসেবে উনি কবিতা লিখতেন, উনি সুর করতেন, উনি গান লিখতেন, এবং তার চেয়ে বড় কথা যেটা যে উনি গণ আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ফলে আপনি যখন গণ আন্দোলনে যাবেন, সেখানে আপনি ওনার যে বন্ধু দুজন একসঙ্গে কাজ করতেন, হেমাঙ্গ বিশ্বাস এবং সলিল চৌধুরী, তারা কিন্তু শুধু গণসঙ্গীত বলতে এটা বোঝান নাই যে মানুষের দাবি দাওয়া নিয়ে, অধিকার নিয়ে, বরঞ্চ তার মনেরও যে ক্ষুধা, তার যে গান তো শুনে একা মানুষ, যখন সে দলের মধ্যে শোনে সে একরকমভাবে রক্ত টকবক করে, তো ওই গানটা সে যখন একা শুনবে, সে একা মনের মধ্যেও যাতে আবেদনটা সৃষ্টি করে, সেই সুর কিন্তু আমরা দেখবো যে তার গানের মধ্যে ওই একা ব্যক্তি মনে তার বাজাবার আবেদনটাও তিনি ঠিকমতো দিতে পারেন। এবং এটা কখনোই আমরা এভাবে খুব কম দেখা যায় যে একটা দেশে আন্দোলন, বিদ্রোহ, বিপ্লব হচ্ছে, শিল্পী খুব দূরে থাকতে পারেন। আমরা জীবন দাসের কথা যদি বলি যে ওনাকে ওই সময় বলা হতো নির্জনতার কবি, কিন্তু দেখা যাচ্ছে দাঙ্গা, ইতিহাস, দেশভাগ এবং প্রকৃতির সঙ্গে তিনি দেশের আত্মার কান্না, আজকে এসে তার সেই কবিতাগুলো আমরা দেখতে পাচ্ছি। মানে যে ব্যক্তি সবচেয়ে নির্জনতম কবি, তিনিও সামিল হচ্ছেন ওই বৃহৎ আলোড়নের মধ্যে। তো সলিল চৌধুরী তো আরও আগের, এবং সেটা সত্যিকার অর্থেই যে যখন বিপ্লব না হয়ে দাঙ্গা হয়ে গেল, যখন স্বাধীনতাটা একটা সময়ে মনে হলো যে একটা প্রতারণার মতো, নজরুলের বিষের বাঁশি আমরা সলিল চৌধুরীকেও ভাবতে পারি যে সে বাঁশিটা হয়তো সলিল চৌধুরীর হাতেই বা গলায় চলে এসেছিল। সলিল চৌধুরীর গানে আবির্ভাব এবং এই যে বিভিন্ন পরিস্থিতি তার গানে এবং বেদনার যে সুরটা বেজে ওঠে তার গানের মাধ্যমে। আমরা আরো কথা বলছি, কিন্তু একটা গান শুনতে চাই মিতুর কাছে। মিতু, এখন কোনটা শোনাবেন? মূল শিল্পী হচ্ছে লতা মঙ্গেশকর শ্রদ্ধেয়, আর কথা সুর মানে পুরোটাই করেছেন সলিল চৌধুরী। আচ্ছা, গানের কথা হচ্ছে আজ তবে এইটুকু থাক। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধরির পর ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। সবুজ সবুজে মেশা নীল নীলিমায় পাবে না আমায়, গোধূলি ছায়া পথে খোঁজো না আমায়। সবুজে সবুজে মেশা নীল নীলিমায় পাবে না আমায়, গোধূলি ছায়া পথে খোঁজো না আমায়। শরতের কোনো এক নাম না জানা গায়, শিউলির ফুল যেথা ঝরে ঝরে যায়। কিশোরী মনের মতো দুটি চোখে অবনত, না গাওয়া সে গান হয়ে রবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধরির পথ ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। আবারও ধন্যবাদ মিতু আপনাকে, চমৎকার গান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই গানের প্রেক্ষিতে আবারও যদি বলি, মানে সলিল চৌধুরীর গানের সুরের বৈচিত্র্য এবং গানের যে বিভিন্নতা,
এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এইটা কিন্তু ওনার পরের সময়ের গান, যখন তিনি সিনেমায় গান করছেন বা গণনাট্য সংঘ ভেঙে যাচ্ছে, এবং সেক্ষেত্রে ওনার যে একটা ধরন ছিল, যেটা গণসঙ্গীতেও উনি হেমঙ্গ বিশ্বাসের সঙ্গে তার যে তর্ক, যে হেমঙ্গ বিশ্বাস করতেন যে বাংলা গণনাট্য এবং জাতীয় সঙ্গীত বা জাতীয় গীতি যেটা বলছি, গণ আন্দোলনের গান, যেটা ওনারা জাগরণের গান বলতেন, এই গণসঙ্গীত হবে হচ্ছে একেবারে দেশীয়, একেবারে লোকজ সুর থেকে আসবে। কিন্তু সলিল চৌধুরী মনে করতেন যে এটা ইউরোপীয়, মানে এটা বৈশ্বিক হবে। এবং তিনি তার একটা পরীক্ষাও করলেন, যখন ওই সুন্দরবনের কাছে পশ্চিমবঙ্গের ওখানে কাকদ্বীপে একটা আন্দোলন হচ্ছিল, সেখানে তিনি একটা দল নিয়ে গেলেন এবং সেখানে তিনি এটা প্রমাণ করলেন যে গ্রামের লোক তারা এই ইউরোপীয় অর্কেস্ট্রাও সঙ্গে সাড়া দিতে পারে এবং সেটা তারা পছন্দ করে। তো বাংলা গানের বাংলা কথার একটা মৃদু স্বর আছে, দেখবেন যে খুব উচ্চকিত না, এবং প্রেমের গানে তো আরও বেশি। তিনি সেই ভাষাভঙ্গিমাটা নিচ্ছেন, কিন্তু তলায় আবার ওই রিদমটা আসছে যেটা একটু ইউরোপীয় মন থেকে আসা। এবং সেটা ওনার যে এই পার্থক্য, উনি লোকজ ভঙ্গিতে থাকতে চাইলেন না, তিনি ইউরোপীয় ধারায় যেতে চাইলেন, যেটার প্রতিফলন আমরা অনেক পরে পেলাম হচ্ছে তিনি বোম্বাইয়ে গিয়ে মুম্বাই ফিল্মের মধ্যে। ফলে ওখানে দুই বন্ধুর যে একটা তর্ক ছিল, সেটা কিন্তু একটা গানের ধারারও রাস্তা বদল হয়ে গেল। একজন হেমঙ্গ বিশ্বাস, তিনি তো ওই রমেশ শিলদের নিয়ে এবং যেটাকে বলে তেভাগা আন্দোলনের পথে গেলেন, আরেকজন গেলেন হচ্ছে তেভাগা পর্যন্ত, তারা কিন্তু একসঙ্গেই ছিলেন ওই সময় আন্দোলন সংগ্রামের। তারপরে কমিউনিস্ট পার্টির মধ্যে ভাঙন এবং নানান কারণে, এবং যেটা হয় শেষ পর্যন্ত যে রাজনীতিবিদরা শিল্পীদেরকে ডিকটেট করতে চান। তারা বলেন যে তাদের মানে আন্দোলনের জন্য গান লিখতে হবে, কিন্তু গানের যে আন্দোলন হয়, আন্দোলনের গান এক জিনিস, আর গানই নিজেই আন্দোলন হয়ে ওঠা। সলিল চৌধুরী ছিলেন সেই ধারার লোক, বা হেমঙ্গ বিশ্বাস ছিলেন সেই ধারার লোক যে গানই মানুষকে আন্দোলন করবে, আমার গানের স্লোগানের দরকার নাই। তো আমরা মানে পরের যুগের সলিল চৌধুরী অনেক রোমান্টিক, যিনি যেমন উনি হেমন্তের গলায় যখন তার গান বা রানার গানটা যখন আমরা শুনি, যে হেমন্ত গণসঙ্গীত গাওয়ার লোক নন, বা দেবব্রত বিশ্বাস যিনি হচ্ছে গণসঙ্গীত গাওয়ার লোক নন। ফলে যখন সলিল চৌধুরীর সঙ্গে থেকে তারা আসেন, তখন হেমন্ত একটু বদলে যান, বা দেবব্রত বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীত একটু অন্যরকম হয়, যেন এই লোকটা বোধহয় একসময় গণসঙ্গীত গাইছিল। ফলে সলিল চৌধুরীর একটা ওই অবদানটা হচ্ছে বাংলা গানের ভিতরে ওই বোল্ডনেসটা, ওই দৃঢ়তাটা নিয়ে আসা। এবং উনি কবি ছিলেন, ফলে ওনার গান বাছাই করা এবং একটা শব্দের কোন জায়গাটা, যে ওই যারা সহশিল্পী তারা বলছে যে ওখানে নাই শব্দটা কেমন করে নাই বলতে হবে, এটা সলিল চৌধুরী ধরিয়ে দিচ্ছেন, মানে হাকারটা। ফলে একজন লোক যখন কবি হন, সুরকার হন, শিল্পী হন, তার মধ্যে যে একটা ইউনিটি হয় আর্টের, সেই জায়গা থেকে এটা খুব বিরল আমাদের এই উপমহাদেশেও খুব বিরল, যে একই সঙ্গে কবি, সুরকার এবং আন্দোলনের লোক, এবং তিনি হচ্ছে নিজেও গাইছেন। এবং আমাদের মুক্তিযুদ্ধ তার কতগুলো গান, যেটা তেভাগা আন্দোলনও গাওয়া হয়েছে, 60-এর দশকের আন্দোলনও গাওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের সময় গাওয়া হয়েছে। ফলে সলিল চৌধুরী পশ্চিমবঙ্গের, কিন্তু সলিল চৌধুরী একইভাবে আমাদেরও। এবং হেমঙ্গ বিশ্বাসের কাজের একটা বড় ক্ষেত্রই তো ছিল হচ্ছে তেভাগা অঞ্চল, নোয়াখালী, ফরিদপুর বা আমাদের উত্তরাঞ্চল যেটাকে বলে। তো এই দুজনের কথা বারবার আনছে এই কারণে যে একজনকে ছাড়া আরেকজনকে আসলে ভাবা যেত না, এবং দুজনের বন্ধুত্ব এবং দুজনের তর্ক, সেটা বাংলা গণসঙ্গীতের মানে ইতিহাসে একটা বড় অধ্যায়। যাদের গান আমরা প্রতিনিয়ত এখনো করছি, তাদের গণসঙ্গীতে তাদের আবির্ভাব এবং তাদের ইনভলভমেন্ট নিয়ে যদি আমরা রাজনীতির প্রেক্ষাপটে চিন্তা করি, একজন শিল্পী এবং রাজনীতি এই সম্পর্কটা কেমন, বা রাজনীতিতে শিল্পীর ভূমিকা কি? আমরা যদি দেখি যে ওই সময়ে পরে যারা বিখ্যাত হয়েছেন, কেউ গানে বা কেউ সাহিত্যে বা কেউ নাটকে, কেউ চলচ্চিত্রে, তারা সকলেই কিন্তু একটা জায়গা থেকে এসেছিলেন বলা চলে, সেটা হচ্ছে যে গণনাট্য সংঘ, যেখানে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত, যাদের জায়গাটাই ছিল যে প্রথম দিকে তো ইংরেজ শাসন বিরোধিতা, তারপরে জমিদার ব্যবস্থার বিরোধিতা, সাম্প্রদায়িকতার বিরোধিতায় তারা একজোট হয়েছিলেন। এবং সেটা একটা খুব বড় প্রভাব, যাকে বলে যে ওই সময়ের যারা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, তখন তো আসলে এই ধরনের মিডিয়া ছিল না, টেলিভিশন বা পত্রপত্রিকা এত দূর যেত না। ফলে একটা গানের দল যেখানে যাচ্ছে বা একটা নাটকের দল যেখানে যাচ্ছে, সেই এলাকায় কিন্তু একটা ছাপ পড়ে যাচ্ছে। ফলে সেটাকে আমরা বলবো এক ধরনের ভ্রাম্যমান মিডিয়া, বা একটা হচ্ছে চলমান বাহিনী, যারা গানের দল নিয়ে, নাটকের দল নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। ফলে এইভাবেই কিন্তু তাদের সঙ্গে রাজনীতি
এবং জনগণ এবং শিল্পের ওই যে বন্ধনটা তৈরি হয়েছিল, সেই কমিটমেন্ট কিন্তু সলিল চৌধুরী পরে যখন মুম্বাইও যাচ্ছেন, সে তার ওখানকার কাজের মধ্যেও এবং অনেকগুলো চলচ্চিত্রের মধ্যেও ওই চেতনাগুলো এসেছে। ছোট বকুলপুরের যাত্রী বা এই ধরনের যারা মানে জনজীবন নিয়ে বা মানুষের আশা আকাঙ্ক্ষা এবং প্রেম এবং বিদ্রোহ নিয়ে, সেটা আরও ঋত্বিক ঘটক থেকে শুরু করে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সকলের মধ্যেই পাচ্ছি। ফলে তখন জনগণের সঙ্গে রাজনীতির যোগাযোগ ছিল, ফলে শিল্পীরাও রাজনীতির সঙ্গে, প্রতিবাদের প্রগতির রাজনীতির সঙ্গে, পরিবর্তনের রাজনীতির সঙ্গে যেতেন। আর এখন শিল্পী যেহেতু পরিবর্তনের রাজনীতিটা অনেক দুর্বল, ফলে এখন শিল্পীর বাজার অনেক সবল, ফলে শিল্প এখন চলে গেছে একভাবে বাজারের যে দাঁড়ে বসা পাখির মতো। এবং সেখানে শিল্পীর স্বাধীনতা আমরা শিল্পীরা প্রত্যেকে স্বীকার করবেন যে তারা যেভাবে করতে চান সেটা সবটুকু পারেন কিনা, যেটা মাঠে ময়দানে বা একটা দলের ভেতরে তারা একসময় পেতেন। ফলে আমার মনে হয় যে শিল্পীর এই সম্পর্কটা দলের সঙ্গে যতটা না, তার থেকে বেশি যদি আমরা সময়ের সঙ্গে ধরি, যে আমাদের সময়ের হাহাকারগুলো কি, আমাদের সময়ের মানুষের আকুতিটা কি। আমরা বলি যে সময়ের বেদনা প্রথমে শিল্পীর মনে জাগে, কারণ সবাই যা বোধ করে, আমরা বলি না যে আপনি আমার মনের কথাটা বলে ফেললেন, যে মনের কথাটা যদি ধরার যে আকাঙ্ক্ষা, সেটা যদি কারো থাকে, তিনি দলের মধ্যে থাকেন বা না থাকেন, রাজনীতির সঙ্গে থাকেন বা না থাকেন, তিনি কিন্তু তার কর্তব্যটা করছেন। ফলে ওই পিকাসোর একটা কথা আছে যে আমি যদি বিপ্লবী হই, তার মানে কি আমি কাপড়টা উল্টা করে সেলাই করব? মানে একজন ভালো দর্জি হচ্ছে একজন ভালোভাবে কাপড় সেলাই করাটা বিপ্লবী কাজ। একজন শিল্পী, তিনি যদি তার শিল্পের প্রতি নিষ্ঠা থাকে, সেটাই তার বিপ্লবী কাজ। এবং ওই জায়গা থেকে যদি দেখি, তারা ওই সময়ের দেশভাগ, তারা দাঙ্গা, এই প্রশ্নটাকে তাদের সকলের গানে অনেকভাবে আসছে। এবং আশা করব যে আপনি যদি ওই জায়গায় ওই গানটাও আমরা এখন শুনি, আমার মনে হয় যে আমরা আরও সম্পর্কিত করতে পারবো যে ওই তেলের শিশি ভাঙলো বলে, দেশভাগ নিয়ে যে গানটা। এবং আমরা এখন যে ভাঙনের সমাজে বসবাস করছি, সম্প্রদায়ে সম্প্রদায়ে, সেইভাবে বোধহয় গানটা আমরা দেখতে পারি। ফারুক ওয়াসিফ, আপনাকে অনেক ধন্যবাদ, এত কিছু আমাদের সাথে শেয়ার করলেন এবং আসলে খুব বাস্তবধর্মী কতগুলো কথা আপনি বলেছেন, যেগুলো সচরাচর আমরা আলোচনায় আনি না এবং সচরাচর বলিও না। কিন্তু আসলে শিল্পী, শিল্প, রাজনীতি বলেন, জীবনধারা বলেন, সবকিছু এমনভাবে সম্পৃক্ত, কোনোটা ছাড়া কোনোটা আমরা চিন্তা করতে পারি না। এবং একজন শিল্পী পারেন অনেক কিছুই তার গানের মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে তুলে ধরতে সবার মাঝে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। মিতু, আপনাকে আগে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর এনটিভি পরিবারকে এত সুন্দর একটি মানে অনুষ্ঠান করার জন্য অসংখ্য ধন্যবাদ তাদের। প্রিয় দর্শক, গান শুনতে শুনতে কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আবারও হাজির হব আরেকটি পর্বে সলিল চৌধুরীর আরও কিছু গান এবং জীবন প্রসঙ্গে কথা বলতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা, ভারত ভেঙে ভাগ করো। তার বেলা তার বেলা তার বেলা, দিলের শেষে ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা, ভারত ভেঙে ভাগ করো। তার বেলা তার বেলা তার বেলা। ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা, রেলগাড়ি। ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা, রেলগাড়ি। তার বেলা তার বেলা তার বেলা, দিলের শেষে ভাঙলো বলে
জাহাজে জমি